হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা বায়োকেমিস্ট্রিতে কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ K81 ব্যাচ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের প্রতি অনুরোধ থাকলো। আর এই ভিডিওর নোটগুলো তোমাদের লেখার দরকার নাই, আমি ডিসক্রিপশানে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমি যত ক্লাস নেই সবগুলো ক্লাসের PDF দিয়ে দেই, এটাও পেয়ে যাবে। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের কার্বোহাইড্রেটের ডেফিনিশনটা জানতে হবে। তো কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেট ইজ এ পলিহাইড্রোক্সি অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ। তাহলে ফার্স্ট অফ অল এই শব্দটা আমরা বুঝি পলিহাইড্রোক্সি। এর মানে কি? পলিহাইড্রোক্সি মানে অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকবে। বন্ড ওয়েজ মূলক, এটাকে বলা হয় হাইড্রোক্সিল মূলক। তো অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকলে সেটাকে বলা হবে পলিহাইড্রোক্সি। অ্যান্ড অবশ্যই এটা একটা অর্গানিক কম্পাউন্ড, যেহেতু এটা সবসময় কি অর্গানিক সোর্স থেকে আমরা পাই। অ্যান্ড এখানে ফাংশনাল গ্রুপটা কি অ্যালডিহাইড থাকবে অথবা কিটোন থাকবে। তো এখানে আমরা এটা গ্লুকোজের আমরা স্ট্রাকচার দেখছি। তো এখানে গ্লুকোজ তো অবশ্যই একটা কার্বোহাইড্রেট, তোমরা জানোই। এখানে দেখো 1 2 3 4 চারটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার মানে কি অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ, এই জন্য এটা একটা পলিহাইড্রোক্সি। এখানে দেখো ফাংশনাল গ্রুপ কী আছে, এইটা হচ্ছে এর ফাংশনাল গ্রুপ। তো এটা ভালোভাবে খেয়াল করলে দেখবা বন্ড CHO, এটা হচ্ছে এর ফাংশনাল গ্রুপ কার্বোহাইড্রেটের। তাহলে আমরা কার্বোহাইড্রেটের ডেফিনিশন জানলাম। এখন আসি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশান। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো ক্লাসিফিকেশানটা, তো অলমোস্ট ওই রকমই। দেখো ফার্স্ট অফ অল অ্যাকর্ডিং টু সিম্পল সুগার ইউনিটস, ওকে, সিম্পল সুগার ইউনিটের ওপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। সেটা কি? ফার্স্ট অফ অল মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মোনোস্যাকারাইড কি? যেখানে একটাই মাত্র ইউনিট থাকবে, এটাকে ভাঙলে আর কোনো ইউনিট পাওয়া যাবে না, সেটাই হচ্ছে মোনোস্যাকারাইড। যেমন কি আছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, রাইবোজ, এটা তোমরা জানোই। ডাইস্যাকারাইড মানে কি? দুইটা ইউনিট যোগ হয়ে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে ডাইস্যাকারাইড। এখানে কি কি আছে আমরা সূত্র পড়েছিলাম, একটা মশলা বলে ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ, ওকে, এগুলো তোমরা জানো। আবার ম্যালটোজ দুইটা মোনোস্যাকারাইড দিয়ে তৈরি, সুক্রোজ যেমন গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ দিয়ে তৈরি। তো এইভাবে এটা। অলিগোস্যাকারাইড মানে কি? 3 to 10 ইউনিটস মিলে হবে অলিগোস্যাকারাইড। আর যখন 10-এর থেকে বেশি ইউনিট যোগ হবে তখন হবে পলিস্যাকারাইড। তো এই উদাহরণগুলা তোমরা, আচ্ছা আমি বলি প্রথমে, এই চ্যাপ্টারে তোমরা যত কিছুই পড়বা সবগুলাই রিটেন প্লাস ভাইবা, দুইটার জন্যই লাগবে। অ্যান্ড অবভিয়াসলি MCQ তো আছেই তার সাথে। তো সবগুলোই এমনভাবে পড়বা যেন রিটেন প্লাস ভাইবা দুইটাই কভার হয়ে যায়, ঠিক আছে? তো এই উদাহরণগুলো ভাইভাতেও জিজ্ঞেস করে, প্লাস রিটেনও দিতে পারে যে অ্যাকর্ডিং টু ক্লাসিফাই দ্য কার্বোহাইড্রেটস, এভাবে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? অথবা স্পেসিফিক একটা কিছুর উপর বেসিস করেও দিতে পারে, যেমন বলতে পারে যে ক্লাসিফাই কার্বোহাইড্রেট অ্যাকর্ডিং টু সিম্পল সুগার ইউনিট, এরকম কোশ্চেনও আসতে পারে। অথবা শুধুই ক্লাসিফাই কার্বোহাইড্রেটও বলে দিতে পারে, ঠিক আছে? তো এইভাবে তোমরা পড়বা। এখন আসি মোনোস্যাকারাইডগুলোকে আবার ভাগ করা যায়, সেটা কিছুর উপর? নাম্বার অফ কার্বনের উপর ভিত্তি করে। সেগুলো কি কি আছে? ট্রায়োজ মানে কি? 3টা কার্বন থাকবে। টেট্রোজ মানে 4টা কার্বন, পেন্টোজ 5টা কার্বন, হেক্সোজ, হেপ্টোজ একইভাবে। তো এখন পরেরটায় আসি আমরা, সেটা কি? ফাংশনাল গ্রুপের উপর ভিত্তি করে 2 ভাগে, একটা কি অ্যালডোজ, কিটোজ। অ্যালডোজ মানে কি? অ্যালডিহাইড গ্রুপ থাকবে, আর কিটোজ মানে কিটোন গ্রুপ থাকবে। তো এবার এই শখটা তোমরা এই ইন্টারমিডিয়েটেও পড়ে আসছো, প্লাস এখানেও এটা লাগবে। সেটা কি? যে মোনোস্যাকারাইডগুলোর এক্সাম্পল, কিন্তু এক্সাম্পলটা আমরা একটু অন্যভাবে পড়বো। অ্যালডোজটা ভাগ করবো অ্যান্ড কিটোজটা ভাগ করবো। অ্যালডোজ শিখবো মানে এগুলোতে অ্যালডিহাইড গ্রুপ আছে, এগুলোতে কিটোন গ্রুপ আছে। তো এইভাবে আলাদা আলাদা পড়লে আমাদের কী বলে ওটারে এক্সাম্পলও পড়া হবে, প্লাস কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটাও পড়া হবে। তো ট্রায়োজের মধ্যে কী আছে? গ্লিসারলডিহাইড, এটা তোমরা ওই যে গ্লাইকোলাইসিসে পড়ে আসছো, গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এগুলো। তো কিটোজের মধ্যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটা একটু তোমরা মুখস্থ করবা। ট্রায়োজ যেরকম ইরাইথ্রুলোজ, রাইবোজ, রাইবুলোজ, জাইলুলোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, এখানে হচ্ছে ফ্রুক্টোজ, গ্লুকোহেপ্টোজ, গ্যালাক্টোহেপ্টোজ, সেডোহেপ্টুলোজ। তো এই ছকটা একটু তোমরা মুখস্থ করবা, এটা ইম্পর্টেন্ট কিন্তু ছকটা। এটা ভাইভাতেও জিজ্ঞেস করে, প্লাস রিটেনও দিতে পারে। এখন আসি পলিস্যাকারাইডগুলোকে আবার ভাগ করা যায়। আগে আমরা মোনোস্যাকারাইডে ভাগ করেছি, এবার পলিস্যাকারাইডের মধ্যে আছে হোমোপলিস্যাকারাইড, তার মানে যেখানে শুধুমাত্রই কার্বোহাইড্রেট থাকবে, মানে অনেকগুলো কার্বোহাইড্রেট একসাথে যোগ হয়ে
তৈরি করবে, সেটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড অ্যান্ড হেটেরোপলিস্যাকারাইড। মানে এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেটের সাথে তোমার অন্যান্য অনেক উপাদানও থাকতে পারে, নন কার্বোহাইড্রেট সোর্স থাকতে পারে, যেমন তোমার প্রোটিন থাকতে পারে বা অন্যান্য অ্যামোনিয়া থাকতে পারে, এরকম বিভিন্ন জিনিসপত্র। এখন আসি অ্যাকর্ডিং টু সুইটনেস, সেটা কি সুগার নন সুগার, এটা তোমরা পড়ে আসছো। সুগার কী কী আছে, সুগারের বৈশিষ্ট্য আগে ওয়াটার সলিউবল, ক্রিস্টালাইন, সুইট ইন টেস্ট, ক্রিস্টালাইন কলোয়েড, এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বা। তো ওয়াটার সলিউবল, ক্রিস্টালাইন, সুইট ইন টেস্ট, এটার এক্সাম্পল কি অল মোনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড। আর নন সুগার কী আছে, ওয়াটার ইনসলিউবল, অ্যামোরফাস, নট সুইট ইন টেস্ট। আর এর এক্সাম্পল আছে পলিস্যাকারাইড, এটা তোমরা জানো যে আমরা যে খাই, ভাত খাই, গম খাই, এগুলো কিন্তু সুইট থাকে না, বাট চিনি যেটা খাই, চিনি কিন্তু সুইট থাকে। তো এই জন্য সুগার নন সুগার। এখন আসি অ্যাকর্ডিং টু রিডিউসিং ক্যাপাসিটি। রিডিউসিং ক্যাপাসিটির উপর ভিত্তি করে এটা হচ্ছে দুই প্রকার, একটা কি রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগারগুলা কী করবে, মানে এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, মানে অন্য কোনো একটা উপাদানকে রিডিউস করবে। এখানে কেন এটা করতে পারে, তার কারণ হচ্ছে এখানে অ্যালডিহাইড অথবা কিটোন ফাংশনাল গ্রুপটা ফ্রি থাকে, মানে অন্য কোনো গ্রুপের সাথে যোগ থাকে না। বাট নন রিডিউসিং সুগারে এইটা আরেকটা কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়, মানে সাপোজ একটা বন্ড তৈরি করবে হলো, তারপরে তো ওটার ফ্রি থাকবে না। ওকে, তো এই জন্য রিডিউসিং, নন রিডিউসিং। তো রিডিউসিং সুগারের এক্সাম্পল কী আছে, অল মোনোস্যাকারাইডস আর ডাইস্যাকারাইডস, কিন্তু এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজ কেন রিডিউসিং সুগার না, এটা আমরা পরেই পড়বো। আর নন রিডিউসিং বাকি যত কিছুই আছে সবই নন রিডিউসিং সুগার। এখন আমরা যে রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং নির্ণয় করব কোন টেস্টের উপর ভিত্তিতে, দুইটা টেস্ট মেনলি করা হয়, আর অনেকগুলো করা হয়, বাট তোমাদের বইতে দুইটা নাম দেওয়া আছে। সেটা কি বেনেডিক্ট টেস্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের প্র্যাকটিক্যালে করতে হবে। ফার্স্ট টার্মে যে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল তোমাদের সপ্তাহে একটা দিন প্র্যাকটিক্যাল ক্লাস হয় বায়োকেমিস্ট্রিতে, সেখানে স্যার এটা তোমাদের করাবেন। একদমই ইজি টেস্ট, বাট 2 মিনিটের মধ্যেই করা যায়। তো এখানে মেনলি কপার সালফেট সলিউশন ইউজ করা হয়। এই যে বেনেডিক্ট সলিউশনটা এরকম দেখতে ব্লু, এখানে কপার সালফেট থাকে। আরেকটা কি ওসাজন ক্রিস্টাল, ওসাজন ক্রিস্টাল ফর্ম করে কিসের সাথে বিক্রিয়া করলে, ফিনাইল হাইড্রাজিন। এটা মনে রাখতে হবে অবশ্যই যে সুগারগুলো ফিনাইল হাইড্রোজেন ফর্ম করে, বাট কিসের সাথে রিয়াকশন করে, সরি ওসাজন ফর্ম করে, বাট কিসের সাথে রিয়াকশন করে, ফিনাইল হাইড্রোজেনের সাথে। এটা মাথায় রাখতে হবে। ওসাজনটা কি এরকম থাকে, ওসাজনটা এই যে এই সবগুলাই এক একটা ওসাজন। এটা তোমাদের লাগে না আসলে, কেউ যদি চাও এই নিচে পড়তেও পারো। দেখো নিডেল শেড কখন হয়, গ্লুকোজের ক্ষেত্রে, দেন ফ্রুক্টোজের ক্ষেত্রে হয়, ম্যানোজের ক্ষেত্রে হয়, বল সুইট টুমিয়েজ, যাই হোক এগুলো পড়া লাগবে না। কারো যদি অত্যাধিক ইন্টারেস্ট থাকে পড়তে পারো, কখনোই ধরবে না স্যার ম্যাডামরা। বাট আমি দেখালাম যে এইরকম দেখতে হয় ওসাজনগুলো, মানে ক্রিস্টাল টাইপ একটা হয়, নিডেল শেপ হতে পারে, এরকম বিভিন্ন ফ্লাওয়ার শেপ, সানফ্লাওয়ার শেপ হতে পারে। এখন আসি, আমি একটু আগে বললাম যে অল মোনোস্যাকারাইডস অ্যান্ড ডাইস্যাকারাইডস আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। কেন সুক্রোজ রিডিউসিং সুগার না? তো আমরা দেখি সুক্রোজে কী হয়, সুক্রোজটা আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজের যে কম্বিনেশনে তৈরি হয়। এটা আলফা বিটা এগুলো তোমরা একটু পরেই পড়বা, আমি এই লেকচারেই পড়াচ্ছি। এখন গ্লুকোজের কি হয়, গ্লুকোজের যে 1 নম্বর কার্বন আছে, সেই 1 নম্বর কার্বনে থাকে অ্যালডিহাইড গ্রুপ। জানি গ্লুকোজ একটা অ্যালডোজ সুগার। আর ফ্রুক্টোজে কার্বন 2তে থাকে হচ্ছে কিটোন গ্রুপ। ফ্রুক্টোজ একটা কিটো সুগার, একটু আগেই পড়েছি ছকে, কারণ আমি তোমাদের ছকটা একটু দেখাই। এই যে গ্লুকোজটা কি অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজটা হচ্ছে কিটোজ সুগার। তাহলে গ্লুকোজে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, ফ্রুক্টোজে একটা কিটোন গ্রুপ থাকবে। তো সেই গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপটা থাকে কার্বন 1-এ অ্যান্ড ফ্রুক্টোজে থাকে কার্বন 2-তে। এখন আসি, তো তখন কি হচ্ছে, এখন আমরা জানি এটা একসাথে কম্বাইন্ড হবে, যে কম্বাইন্ড হয়ে কী তৈরি করবে, সুক্রোজ। তো কম্বাইন্ড হওয়ার সময় এই যে অ্যালডিহাইড গ্রুপ অ্যান্ড কিটোন গ্রুপ, এইটা এই যে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, এইটা কানেক্ট হয়ে এখান থেকে একটা ওয়াটার চলে যায়। ওয়াটার চলে যাওয়ার পরে যেটা বাকি থাকে, এই দেখো এখানে একটা বন্ড ফর্ম হচ্ছে। এই ফিগারটা একটু খেয়াল করো, এখানে কার্বনের সাথে একটা বন্ড ফর্ম হয়েছে, এখানে কার্বনের সাথে একটা বন্ড ফর্ম হয়ে মানে সুক্রোজটা তৈরি করছে। কিন্তু এখানে দেখো এই যে কার্বনে আগে একটা অ্যালডিহাইড গ্রুপ ছিল, CHO ছিল না একটা গ্রুপ, কিন্তু এখন কি সেই গ্রুপটা আছে? না, নেই। একইভাবে এখানেও কিটোন গ্রুপ ছিল CO, এখানে কিন্তু সেই গ্রুপটা নাই। তাহলে কি হচ্ছে, অ্যালডিহাইড গ্রুপটা আগে ছিল, এর ফ্রি ছিল, এর কিটোন গ্রুপটা ফ্রি ছিল, এই জন্য আলাদা আলাদা এরা রিডিউসিং হতো। বাট যখন এরা কনডেন্স হয়ে গেছে, তখন এদের কোনো গ্রুপটাই আর ফ্রি নাই, এই জন্য এরা রিডিউসিং সুগার আর থাকছে না। এই জন্য সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন আসি কার্বোহাইড্রেটের প্রপার্টিস কী আছে, এটাও রিটেন প্লাস ভাইবা দুইটার জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে দুই রকম প্রপার্টি, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি মানে যেটা কেমিক্যাল রিয়েকশনের সাথে কোনো রকম সম্পর্ক না, জাস্ট শেপ বা তোমার ওয়াটার সলিউবল কেনে এইসব যাবতীয় বিষয়গুলো এখানে জানা হয়। তো ফিজিক্যাল প্রপার্টি কী কী আছে, ওয়াটার সলিউবল কার্বোহাইড্রেটগুলো, ক্রিস্টালাইন, সুইট ইন টেস্ট, অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা এই চ্যাপ্টারেই পড়ব, আশা করি বুঝতে পারছো। এখন আসি কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি কী আছে, আগেই বলেছি রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজ টু সুগার অ্যাসিড। এটা হচ্ছে তোমরা জানো, তোমরা এসিসিতে পড়েছো, যখন আমরা অ্যালডিহাইডকে আমরা অক্সিডাইজ করি তখন কি হয়, অ্যাসিড তৈরি হয়, তাই না, পড়েছো। আবার যখন অ্যালডিহাইডকে আমরা রিডিউস করি তখন কি হয়, রিডিউস করলে অ্যালকোহল তৈরি হয়। তো এখানেও সেটা বলতে যাচ্ছে যে যখন আমরা কার্বোহাইড্রেট তো একটা অবশ্যই অ্যালডিহাইড অথবা কিটোন, কিটোনেও সেই একই ঘটনা হয়, অ্যালডিহাইড অথবা কিটোন, এটাকে যদি আমি অক্সিডাইজ করি কী তৈরি হবে, অবশ্যই অ্যাসিড তৈরি হবে। তো সেই অ্যাসিডটাকে বলা হচ্ছে সুগার অ্যাসিড। এই সুগার অ্যাসিড কী কী হতে পারে, অ্যালডোনিক অ্যাসিড, ইউরোনিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড। অ্যালডোনিক অ্যাসিডটা কি, যখন ফাংশনাল গ্রুপ কন্টেনিং কার্বনটা অক্সিডাইজ হয়, তার মানে সাপোজ যে কার্বনে অ্যালডিহাইড গ্রুপটা আছে সেই কার্বনটাই অক্সিডাইজ হচ্ছে, তখন সেটাকে বলা হবে অ্যালডোনিক অ্যাসিড। কিন্তু যখন প্রাইমারি অ্যালকোহল গ্রুপ কন্টেনিং কার্বনটা অক্সিডাইজ হচ্ছে তখন হবে হচ্ছে ইউরোনিক অ্যাসিড। মানে CH2OH একটা গ্রুপ থাকে, যখন এই কার্বনটা অক্সিডাইজ হচ্ছে তখন সেটাকে বলা হবে কি, ইউরোনিক অ্যাসিড। আর যখন দুইটাই অক্সিডাইজ হবে তখন সেটাকে বলা হবে স্যাকারিক অ্যাসিড। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমি কি বললাম, যখন ফাংশনাল গ্রুপ কন্টেনিং কার্বনটা অক্সিডাইজ হবে সেটাকে বলবে অ্যালডোনিক অ্যাসিড, যখন প্রাইমারি অ্যালকিওল গ্রুপ কন্টেনিং কার্বনটা অক্সিডাইজ হবে সেটাকে বলবে ইউরোনিক অ্যাসিড, আর যখন দুইটাই অক্সিডাইজড হবে তখন সেটাকে বলবে স্যাকারিক অ্যাসিড। আশা করি ক্লিয়ার সকলের কাছে। আর রিডিউসড অ্যালকোহল, এই যে আমি আগেই বলছি, যখন অ্যালডিহাইডকে রিডিউস করবো তখন সেটা অ্যালকোহল তৈরি হবে। যেমন কী হয়, সরবিটাল, সরবিটাল একটা অ্যালকোহল, সেটা কী থেকে ফর্ম হয়, গ্লুকোজ অথবা ফ্রুক্টোজকে যখন রিডিউস করা হয় তখন সরবিটাল তৈরি হয়। আর ওসাজনের ঘটনাটা আমি আগেই বলেছি, প্রডিউসেস গ্লাইকোসাইডস বাই কনডেনসেশন উইথ অ্যালকোহলিক গ্রুপ অফ আনাদার সাবস্টেন্স। এটা একটু পরে বিস্তারিত আছে, তো এটা এখন তোমরা আপাতত একটু একবার চোখ বুলায় যাও, আমি বিস্তারিত পরে পড়াচ্ছি, তখন এটা একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ফর্মস এস্টার উইথ অর্গানিক আর ইনঅর্গানিক অ্যাসিড। আমরা কি জানি, অ্যালকোহল গ্রুপ যখন তোমার অ্যাসিডের সাথে যোগ হয় তখন CR তৈরি হয়, ওকে, অ্যালকোহল প্লাস অ্যাসিড। তো এখানে প্রথমেই কী হয়, অ্যালডিহাইডটা প্রথমে রিডিউসড হয়ে তোমার অ্যালকোহল তৈরি করে, দেন সেটা এস্টার ফর্ম করে, ওকে। আর CR এস্টার প্লাস ওয়াটার ছিল, বিক্রিয়াটা এরকম ছিল, ওকে। আমাদের এখন এত কিছু জানার দরকার নাই। এখন আসি বায়োকেমিক্যাল ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। বায়োমেডিক্যাল মানে আমাদের বায়োলজি রিলেটেড যে মেডিকেল সায়েন্স আছে, আমরা সেখানে এটা কি হেল্প করে, আমাদের ইম্পর্টেন্সটা কী। ফার্স্টে চিপ সোর্স অফ এনার্জি, এটা তোমরা জানোই, গ্লুকোজই সব এনার্জির উৎস। আমাদের ব্রেইনের অনলি ফুয়েল হচ্ছে গ্লুকোজ, প্লাস আমরা যত কার্বোহাইড্রেট খাই সবগুলো আগে গ্লুকোজে কনভার্ট হয়, দেন আমাদের বডিতে এনার্জি সাপ্লাই দেয়। ইম্পর্টেন্ট স্টোরেজ ফর্ম অফ এনার্জি মানে গ্লাইকোজেনটা কী হয়, তোমরা জানো লিভারে গ্লাইকোজেন স্টোরেজ থাকে, মাসলে থাকে, এগুলো কী করে, এগুলো পরে যখন আমাদের বডিতে গ্লুকোজের দরকার হয় তখন সেখান থেকে সাপ্লাই দেয়, তো এটা স্টোরেজ ফর্ম হিসেবে কাজ করে। হেল্পস ইন প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম, এটা তোমরা এখন আপাতত বুঝবা না, যখন প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজম চ্যাপ্টারে আসবে, কার্বোহাইড্রেট মেটাবলিজম, তখন তোমরা বুঝতে পারবে যে কার্বোহাইড্রেটটা কীভাবে এখানে হেল্প করছে। তার মানে এখানে অনেক কাহিনী আছে, এটিপি দেয়, দেন এটিপি প্রোডাকশন করে গ্লাইকোলাইসিসে, মানে আরও বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে তোমার অ্যাসিটাইল করে তারপরে এটা মেটাবলিজম করে। তো এইসব বিষয়গুলো আসবে, আপাতত জেনে রাখো তোমরা। হেল্পস ইন নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই রাইবোস অ্যান্ড ডিঅক্সিরাইবোস। তোমরা জানো ডিএনএ মানে কি, ডিঅক্সিরাইবোস, helps in nucleic acid synthesis and helps in nucleic acid synthesis by ribose and deoxyribose। মানে কি, RNA আর ডিএনএতে যেটা লাগে ওইগুলা সিনথেস করে, ওটাও তো আসলেই কি বলে, ওগুলো তো কার্বোহাইড্রেটই আসলে। এখন আসি অ্যাক্সেস প্রোটিন স্পেয়ারার। প্রোটিন স্পেয়ারার মানে কি, যখন তুমি অত্যাধিক কার্বোহাইড্রেট খাবা তখন তোমার বডিতে প্রোটিনগুলো মেটাবলাইজ কম, মানে কী বলে ওটা, মেটাবলাইজ কম হবে, শুধু কার্বোহাইড্রেটটা বেশি বেশি মেটাবলিজম হবে, ওকে। এই জন্য প্রোটিন স্পেয়ারার মানে কি, সে প্রোটিনকে ছেড়ে দিচ্ছে। কনস্টিটিউট দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের কার্বোহাইড্রেট থাকে তোমরা জানোই,
গিভস এনার্জি টু দ্য স্পার্ম, এটা ফ্রুক্টোজের মাধ্যমে আসে। ওকে, ফ্রুক্টোজের মাধ্যমে স্পার্ম এনার্জি পায়, সেই এনার্জির মাধ্যমে সে ওই যে ওভারিতে যে মানে ওভারে বলছি সরি তোমার যে যাই হোক ফার্টিলাইজেশন হয় ইউটেরাসের মধ্যে। এখন আসি আইসোমারিজমে। আইসোমারিজম এখানে কার্বোহাইড্রেট কয়েক রকম আইসোমারিজম দেখায়। আইসোমারিজম মানে তো সমানতা, সেটা তো তোমরা জানোই। তো এখানে কী কী আইসোমারিজম শো করে? ডিএল আইসোমারিজম। ডিএল মানে কি? এখানে কিন্তু ছোট ডি আর এই ডিএল না, কিন্তু এটা কিন্তু ডেক্সট্রো রোটেটরি লেবোরেটরি ছিল, বাট এটা কিন্তু আরেকটা ডিএল। সেটা কি? এটা পেনাল্টিমেট কার্বন। পেনাল্টিমেট মানে কি? এটা হচ্ছে প্রাইমারি অ্যালডিহাইড কন্টেইনিং গ্রুপ। এর ঠিক আগের কার্বন যেটা আছে এটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন। ওকে, এটাকে বলা হয় প্রাইমারি পেনাল্টিমেট কার্বন, মানে দ্য কার্বন অ্যাডজাসেন্ট টু দ্য প্রাইমারি অ্যালকিল গ্রুপ কন্টেইনিং কার্বন, এটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন। এখন এই পেনাল্টিমেট কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা যদি ডান পাশে হয় তাহলে সেটাকে বলা হয় ডি আইসোমার, অ্যান্ড যদি বাম পাশে হয় তাহলে সেটাকে বলা হয় এল আইসোমার, মানে রাইটে হলে ডি, লেফটে হলে এল। তো এটা তোমরা এভাবে মনে করো, ডি থেকে ডান আর এল থেকে লেফট যেটা, অথবা যেখানে একটাই মনে রাখতে পারো, ডিতে ডান মনে রাখতে পারো এইভাবে। তো এখানে দেখো এই হাইড্রোক্সিল গ্রুপটা কোন দিকে আছে? ডান সাইডে আছে, তো এই জন্য এটা হচ্ছে ডি গ্যালাক্টোজ। আর এটাকে কোথায় আছে? বাম সাইডে, এই জন্য এটা এল গ্যালাক্টোজ। তো ডি সুগারটা আমাদের নেচারে মোস্টলি কমন, এল সুগার তেমন একটা দেখা যায় না। ইনফ্যাক্ট আমাদের বডিতে অনলি ডি সুগারটাই মেটাবলাইজ হয়, অন্যগুলো হয় না। এখন আমরা আসি আলফা বিটা অ্যানোমারিজম। এটা হয়তো তোমরা আগে পড়ে থাকুনি। তো অ্যানোমারিক কার্বন হচ্ছে যে কার্বনে ফাংশনাল গ্রুপটা থাকে। ওকে, যে অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ যেখানে থাকবে সেটাই হচ্ছে অ্যানোমারিক কার্বন। এখন তোমাদের বলা থাকে যে অ্যানোমারিক কার্বনে যদি ডান সাইডে ওএইচ গ্রুপ থাকে তাহলে সেটা আলফা অ্যানোমার, অ্যান্ড বাম সাইডে থাকলে বিটা অ্যানোমার। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এটা যে প্র্যাকটিক্যালি সবসময় বোঝা যায় না আসলে। তো এটা মেইনলি কেন? কারণ এটা সাইক্লিক ফর্মে থাকে, সাইক্লিক ফর্ম ছাড়া অ্যালফা বিটা হয় না। তো এটার একটা ইজি ওয়ে আছে বের করার, যে কোনটা আলফা কোনটা বিটা। তো বলা হচ্ছে যখন দি সাবস্টিটিউয়েন্ট অফ অ্যানোমারিক কার্বন ইজ অন দ্য অপোজিট অফ CH2OH। যেমন এখানে দেখো CH2OH, আর এটাকে বলা হচ্ছে অ্যানোমারিক কার্বন, কারণ এখানে COH মূলকটা আছে, সি এখানে এইচ আছে আর এখানে ও, তাহলে CHও এখানে আছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এই যে মূলকটা আছে অ্যানোমারিক কার্বনের সাথে যুক্ত, এটা কি থাকে অপোজিট দিকে, এটা আছে উপরে এটা আছে নিচে, তো এটাকে বলা হচ্ছে আলফা। তাহলে অপোজিট থাকলে আলফা, অ্যান্ড এটা তাকে একই সাইডে আছে, তো এটাকে বলা হচ্ছে বিটা। এইভাবে এটা সহজে নির্ণয় করা যায়, বাট আগে যে নিয়মটা ওটাতে ভালোভাবে নির্ণয় করা যায় না, ওটা তোমরা জেনে রাখবা। আর যদি কোনো চিত্র থেকে নির্ণয় করতে হয় তখন এইভাবে করবা। এখন আসি ডিএল আইসোমার, এই যে ডেক্সট্রো রোটেটরি লেবোরেটরি, এটাও তোমরা আগে পড়েছো যে কি করে, লাইটটাকে যদি ডান দিকে রোটেট করে তাহলে সেটাকে বলে ডি আইসোমার, অ্যান্ড যদি বাম দিকে করে তাহলে সেটাকে বলে এল আইসোমার। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো না, এটা আমাদের কোনো মেশিনের মাধ্যমে নির্ণয় করতে হবে। আমরা কিন্তু আগেগুলো যেমন আমরা চিত্র থেকে নির্ণয় করেছিলাম, এটা কিন্তু পারবো না। ডি গ্লুকোজের যে হয় কত অ্যাঙ্গেল প্লাস 52.5 ডিগ্রি, 52.5 ডিগ্রি, তার মানে এটা কি, এটা একটা ডেক্সট্রো রোটেটরি ডি গ্লুকোজটা। এখন আসি সুক্রোজকে বলা হয় ইনভার্ট সুগার। এটা তোমরা আগে হয়তো জেনে থাকছো, মানে জেনে আসছো যে ইনভার্ট সুগার বলা হয়, বাট কেন বলা হয় এটা তো তোমরা জানো না। এখন আমরা জানবো কেন বলা হয়। তো সুক্রোজ যে অ্যাঙ্গেলটা প্রডিউস করে সেটা হচ্ছে প্লাস 66.5 ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রি চিহ্ন, এটা জিরো মনে করো না কেউ। তাহলে এখানে দেখো প্লাস মানে কি, আমরা অবশ্যই জানি ডেক্সট্রো রোটেটরি অবশ্যই। এখন সুক্রোজ মানে কি জানি আমরা, ডি গ্লুকোজ প্লাস ডি ফ্রুক্টোজ। তাহলে আমরা সুক্রোজ কত বলেছিলাম, প্লাস 62.5 ডিগ্রি। কিন্তু ডি গ্লুকোজ তোমরা কত জানো, প্লাস 52.5 ডিগ্রি। আর এটা কত জানো, এটা তোমরা জানো না মেনলি, মাইনাস 92 ডিগ্রি, এটা জেনে নাও এখন। তো যদি আমরা এই দুটো যোগ করি তাহলে কত হয়, মাইনাস 20 ডিগ্রি। এটাকে আমরা 20 ডিগ্রি ধরবো, বইতে 20 ডিগ্রি দেওয়া আছে, তো মাইনাস 20 ডিগ্রি। তাহলে এখানে কত ছিল, এটা কিন্তু ডি ছিল, আর ছোটো ডি দেই, আর এটা হচ্ছে এল হয়ে গেল। তাহলে কী ছিল, ডি ছিল পরে এল হয়ে গেলো, তাহলে এটা ইনভার্ট হয়ে গেল না, অপোজিট হয়ে গেল, এই জন্য এটাকে বলা হয় ইনভার্ট সুগার। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসি ইম্পর্টেন্ট ডায়েটারি কার্বোহাইড্রেটস কী কী আছে, মানে আমরা খাবারের সাথে কী কী কার্বোহাইড্রেট খেতে পারি, কী কী আছে, স্টার্চ আছে, ল্যাকটোজ, সুক্রোজ, সেলুলোজ, এগুলোকে বলা হয় ডায়েটারি কার্বোহাইড্রেট।
এটা কিন্তু ভাইভাতেও ধরে, আবার প্লাস রিটেনেও দিতে পারে। তো স্টার্চের উৎস কী কী আছে? সোর্স রাইস, পটেটো, হুইট। ল্যাকটোজের কি? মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। সুক্রোজের আছে কেইন সুগার, আর সেলুলোজ অবশ্যই ভেজিটেবল অ্যান্ড ফ্রুট। এবার আসি গ্লাইকোসাইডিক বন্ড। তো আমি একটু আগে বলছিলাম এইটার সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে, তো এখনই সেটা বিস্তারিত জানার সময়। তো সকলে একটু মনোযোগ সহকারে শুনবা। সেটা হচ্ছে মনোস্যাকারাইডগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। কানেক্টেড থাকে কোন বন্ডের মাধ্যমে? অবশ্যই সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, তাহলে ইজি কথা, মনোস্যাকারাইডগুলো যে বন্ডের মাধ্যমে একটার সাথে আরেকটা যুক্ত থাকে সেটাকে বলা হবে গ্লাইকোসাইডিক বন্ড। তার মানে যে বন্ড একটা কার্বোহাইড্রেট তৈরি করছে সেটাকেই বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। মনোস্যাকারাইডগুলো গ্লাইকোসাইডিক বন্ডে যুক্ত হয়ে কী তৈরি করে? ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, আদার কমপ্লেক্স কার্বোহাইড্রেট তৈরি করতে পারে। ইনফ্যাক্ট শুধুমাত্র মনোস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট যোগ থাকবে না, নন কার্বোহাইড্রেটের সাথেও গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যোগ হতে পারে। সো কার্বোহাইড্রেটস আর অলসো কানেক্টেড উইথ আদার নন কার্বোহাইড্রেট অ্যালকোহলিক সাবস্টেন্সেস। মানে কি, যে সাবস্টেন্সের সাথে যুক্ত থাকবে সেটাই অবশ্যই একটা অ্যালকোহলিক গ্রুপ থাকতে হবে, নাহলে যুক্ত হতে পারবে না। তো এই সাবস্টেন্সগুলোকে বলা হয় অ্যাগ্লাইকন। তাহলে অ্যাগ্লাইকনটা কি? নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স অবশ্যই যেটাতে অ্যালকোহলিক গ্রুপ আছে। তাহলে আমি কি বললাম? গ্লাইকোসাইডিক বন্ডটা কোনো মনোস্যাকারাইড অপর একটি মনোস্যাকারাইডের সাথে যুক্ত হবে, অথবা কোনো একটা নন কার্বোহাইড্রেট সোর্সের সাথে যুক্ত হবে যেটায় হাইড্রোক্সিল গ্রুপ আছে। তো সেটাকে বলা হবে কি? অ্যাগ্লাইকন। আশা করি ক্লিয়ার সবার। এখানে দেখো গ্লাইকোসাইডিক বন্ড। তো গ্লাইকোসাইডিক বন্ডের নির্ণয় করার উপায় কি? এখানে যেমন আলফা অনফোর দিয়েছে, তো আলফা গ্লুকোজ, তাহলে দুইটাই আলফা সমাণু, এই জন্য এটাকে আলফা গ্লুকোজ বলা হচ্ছে, আলফা দেওয়া হচ্ছে। আর এখানে কার্বন 1 আর কার্বন 4-এর মধ্যে যেহেতু বন্ডটা তৈরি হয়েছে এই জন্য এটা আলফা 1,4। একইভাবে এখানে কি? এখানে দেখো বিটা ডি গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ। তাহলে আগে যেটা সেটাকে দেবো আমরা বিটা, তারপরে কি? কার্বন 1 আর কার্বন 4, তাহলে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আশা করি বুঝতে পারছো। এবার আসি গ্লাইকোসাইডস। তাহলে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যেটা তৈরি হবে সেটাই গ্লাইকোসাইড। তাহলে গ্লাইকোসাইডস আর সাবস্টেন্সেস প্রডিউসড বাই কন্ডেনসেশন অফ সাইক্লিক মনোস্যাকারাইডস উইথ অ্যালকোহলিক গ্রুপ অফ অ্যানাদার কম্পাউন্ড। তার মানে এখানে কী কী থাকবে? সাইক্লিক মনোস্যাকারাইড আর অ্যানাদার অ্যালকোহলিক গ্রুপ কম্পাউন্ড। সেই কম্পাউন্ডটা অবশ্যই কী থাকবে? অ্যালকোহলিক গ্রুপ থাকবে। ওকে, তাহলে এখানে সাইক্লিক মনোস্যাকারাইড আর আরেকটা কম্পাউন্ড যুক্ত হবে, বাট সেই কম্পাউন্ডে অবশ্যই অ্যালকোহলিক গ্রুপ থাকতে হবে, তাহলে সেটা গ্লাইকোসাইড হবে। এখন মনোস্যাকারাইডগুলো হতে পারে হেমিঅ্যাসিটাল অথবা হেমিকিটাল। এখন আসি হেমিঅ্যাসিটালটা কি? হেমিঅ্যাসিটাল হচ্ছে অ্যালডিহাইডের সাথে একটা অ্যালকোহল গ্রুপ যখন হবে যুক্ত হবে সেটা হচ্ছে হেমিঅ্যাসিটাল। তাহলে আমরা তো অবশ্যই জানি যে কার্বোহাইড্রেটগুলোয় কী থাকে? কার্বোহাইড্রেটগুলোয় হাইড্রোক্সিল গ্রুপ থাকে, পলিহাইড্রোক্সি অর্গানিক কম্পাউন্ডস উইথ অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ। তাহলে এখানে হাইড্রোক্সিল গ্রুপও আছে, অ্যালডিহাইড গ্রুপও আছে, অথবা কিটোন গ্রুপও আছে। তাহলে এটা অবশ্যই হেমিঅ্যাসিটাল অথবা হেমিকিটাল। হেমিকিটালটা কি? তাহলে একইভাবে কিটোন হবে প্লাস অ্যালকোহল হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে হেমিঅ্যাসিটাল অথবা হেমিকিটাল। এখন হেমিঅ্যাসিটাল আর হেমিকিটালের সাথে যখন আরেকটা অ্যালডিহাইড হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাসিটাল। তাহলে হেমি থেকে শুধু হয়ে গেল, হেমিঅ্যাসিটাল থেকে অ্যাসিটাল, হেমিকিটাল থেকে কিটাল, এইভাবে। এটা একটু পরেই আছে। তো সেকেন্ড কম্পাউন্ড মে বি অর মে নট বি এ মনোস্যাকারাইড। মানে আমি আগেই বলেছি সেকেন্ড কম্পাউন্ডটা মনোস্যাকারাইড হতেও পারে, নাও হতে পারে। যদি এটা মনোস্যাকারাইড হয় তাহলে কী তৈরি হবে? হয় ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলো তৈরি হবে। কিন্তু যখন মনোস্যাকারাইড হবে না তখন অন্য কম্পাউন্ড তৈরি হবে, সেটাও আমরা পরে জানবো। তো নন কার্বোহাইড্রেটটাকে কী বলা হয়? আমরা জানি অ্যাগ্লাইকন বলা হয়। এরকম এক্সাম্পল কী আছে? মিথানল হতে পারে। মিথানলের জানো এটা একটা অ্যালকোহল, তো এটাই হাইড্রোক্সিল গ্রুপ আছে। স্টেরলও একটা অ্যালকোহল, গ্লিসারল একটা অ্যালকোহল, ফেনলও একটা অ্যালকোহল। ফেনলটা কেমন ছিল? এরকম ছিল না? তো এটা অবশ্যই একটা অ্যালকোহল। তো আমি কি বললাম? আবারও বলি, একটা বিষয়টা বারবার মাথার মধ্যে রাখো যে গ্লাইকোসাইডিক বন্ড কখন তৈরি হবে? একটা থাকবে মনোস্যাকারাইড, আরেকটা থাকবে মনোস্যাকারাইডও হতে পারে অথবা অন্য একটা কম্পাউন্ডও হতে পারে যেটাতে অবশ্যই হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। তো এইগুলো সবগুলোই হাইড্রোক্সিল গ্রুপ আছে, তাহলে এগুলো অ্যাগ্লাইকন বা ওই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করতে পারে। এখন আমি আগেই বলেছিলাম হেমিঅ্যাসিটাল অ্যান্ড হেমিকিটালস ফর্ম অ্যাসিটাল অ্যান্ড কিটাল বাই রিয়াক্টিং উইথ আনাদার হাইড্রোক্সিল গ্রুপ। তাহলে এখানে দেখো এটা কি একটা হেমিঅ্যাসিটাল, এখানে দেখো হাইড্রোক্সিল গ্রুপ আছে প্লাস সিএইচও গ্রুপ আছে, এখানে একটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছো? আর এখানে কি হচ্ছে? তার সাথে আরেকটা ওএইচ গ্রুপ এসে যোগ হচ্ছে। এখন আসি গ্লাইকোসাইড কী কী আছে। কার্ডিয়াক গ্লাইকোসাইড আছে,
স্টেপটোমাইসিন, এরাইথ্রোমাইসিন আছে, ওয়াবাইন আছে, ফ্লোরিজিন আছে। তো এগুলোর কোথায় কোথায় কাজে কী কী কাজে হেল্প করে পড়তে হবে সেটা কি, কার্ডিয়াক গ্লাইকোসাইড কী করে, ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যান্ড ইউজড ইন হার্ট ফেলিওর ট্রিটমেন্ট। আর স্টেপটোমাইসিন, এরাইথ্রোমাইসিন এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ওয়াবাইন কী করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইনহিবিটর। আর ফ্লোরিজিন কী করে, ব্লক গ্লুকোজ অ্যাবজর্পশন ইন ইন্টেস্টাইন। এখন আসি কমপ্লেক্স কার্বোহাইড্রেট কী আছে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর মধ্যে আছে অ্যামিনো সুগার, এন অ্যাসিটাইল অ্যামিনো সুগার, আর সায়ালিক অ্যাসিড, মিউকোপলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট পার্ট অফ গ্লাইকোপ্রোটিন। এগুলো হচ্ছে এক্সাম্পল। এগুলো আমরা আলাদা আলাদা জানি কি। অ্যামিনো সুগারটা কি, সুগার উইথ অ্যামিনো গ্রুপ। তাহলে অ্যামিনো সুগার নামেই আছে সুগার উইথ অ্যামিনো গ্রুপ। এটা কোথায় থাকে, সেকেন্ড কার্বনে, মানে কোনো একটা সুগারের সেকেন্ড কার্বনে কী থাকে, অ্যামিনো গ্রুপ যোগ থাকে। সুগার মানে তো কার্বোহাইড্রেট, জানোই, বুঝতে পারছো। তো কোনো যেমন গ্লুকোজামাইন, গ্লুকোজামাইন মানে গ্লুকোজের যদি সেকেন্ড কার্বনে কোনো অ্যামিনো গ্রুপ যোগ হয় তাহলে সেটা হচ্ছে গ্লুকোজামাইন। গ্যালাক্টোজামাইন, ম্যানোজামাইন একইভাবে। এন অ্যাসিটাইল অ্যামিনো সুগার মানে এখানে আগে যেটা বলছি আমি অ্যামিনো সুগার ওইটাই আছে, বাট কী হচ্ছে ওখানে যে সিডোবোলোইস মূলকটা ছিল, সুগারে তো একটা মূলক থাকে, সেটার সাথে আবার অ্যামোনিয়া গ্রুপ যুক্ত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি এন অ্যাসিটাইলেটেড অ্যামিনো সুগার। মানে আমি একটু জিনিস বুঝাই এখানে। সাপোজ এখানে গ্লুকোজের কার্বন 2, এখানে মনে করো এটা কার্বন 2, আমি জাস্ট একটা থিওরিটিক্যাল জিনিস দেখাচ্ছি। এটার সাথে সাপোজ অ্যামোনিয়া যোগ হলো, তাহলে এটা কি অ্যামিনো সুগার। আর গ্লুকোজে একটা তো অবশ্যই সিডোবোলোইস গ্রুপ ছিলই, সেটার সাথে যদি অ্যামোনিয়া যোগ হয় তাহলে সেটা হবে এন অ্যাসিটাইলেটেড অ্যামিনো সুগার। ওকে, এবার এর সাথে যদি আবার কার্বন 1-এর সাথে, এখানে তো কার্বন 2 ছিল, এবার এর কার্বন 1-এর সাথে যদি আমার পাইরুভেট যোগ হয় তাহলে সেটা একটা নাম আছে স্পেশাল, সেটা নাম আছে সায়ালিক অ্যাসিড অথবা NaNA, নানা। এটা তোমার আমার নানা না, আর একটা নানা, এন অ্যাসিটাইলেটেড ডিউরামিনিক অ্যাসিড। ওকে, নানা বলা হয় এটাকে। তো এই দেখো এখানে সাপোজ ম্যানোজের কার্বন 2-তে কী ছিল, NH2 ছিল, আর তার সাথে কি যুক্ত হলো CH3 সিডোবোলোইস, তাহলে এটা একটা এই অ্যাসিটাইলেটেড অ্যামিনো সুগার হয়ে গেল। বাট এখানে যদি আমি পাইরুভেট যোগ করি তাহলে কী তৈরি হলো, সায়ালিক অ্যাসিড তৈরি গেল। তো এটা একটা স্পেশাল একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর কী আছে, মিউকোপলিস্যাকারাইডটা আছে পরে একটু। আর কার্বোহাইড্রেট পার্ট অফ গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিন প্লাস গ্লুকোজ প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট। ওকে, এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনের কার্বোহাইড্রেট পার্টটা একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এবার আসি মিউকোপলিস্যাকারাইড, এর আরেকটা নাম আছে গ্লাইকোজামিনোগ্লাইক্যান্স অর গ্যাগ বলা হয়, সংক্ষেপে এটাকে গ্যাগ বলা হয়। এটা কিন্তু এই পার্টটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার পার্ট একটা, এটা কেউ মিস করবে না, অবশ্যই পড়বা। এটা তোমাদের বইতেও নেই, বাট অন্য চ্যাপ্টারে আছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করে। তো গ্যাগ কি, লং আনব্রাশড নেগেটিভলি চার্জ মিউকোপলিস্যাকারাইড, মানে এটা আসলে মিউকোপলিস্যাকারাইডের বৈশিষ্ট্য, লং আনব্রাশড নেগেটিভলি চার্জ কন্টেইনিং অ্যামিনো সুগার অ্যান্ড ইউরিনিক অ্যাসিড। এইটা হচ্ছে এর মেন কথা। মানে কি, গ্যাগ সমান কি, অ্যামিনো সুগার প্লাস ইউরোনিক অ্যাসিড। তো অ্যামিনো সুগার আর ইউরিনিক অ্যাসিড যোগ হয়ে কী তৈরি করবে, গ্যাগ। অ্যামিনো সুগার মানে জানো, একটু আগে পড়িয়েছি আমি কি, সুগার উইথ অ্যামিনো গ্রুপ সেকেন্ড কার্বনে যুক্ত, এটা হচ্ছে অ্যামিনো সুগার। আর ইউরিনিক অ্যাসিডটা আমি আগেই বলেছি, আবার আমি দেখে যাই একটু তোমাদের বোঝানোর জন্য। এইখানে দেখো, এখানে আমি ইউরিনিক অ্যাসিডটা পড়িয়েছি। সেটা কি, যদি প্রাইমারি অ্যালকোহল গ্রুপ কন্টেনিং কার্বন ইজ অক্সিডাইজ, মানে এক প্রকারের অ্যাসিড, এটা অ্যালডিহাইডটা কী হচ্ছে অক্সিডাইজড হয়ে অ্যাসিড তৈরি করছে, সেটা হচ্ছে ইউরিনিক অ্যাসিড। তো এই যে ইউরিনিক অ্যাসিড অ্যান্ড কী তৈরি হবে, অ্যামিনো সুগার, এই দুটো যখন একসাথে কনডেন্সড হয়ে তৈরি করবে গ্লাইকোজামিনোগ্লাইকান অথবা গ্যাগ যেটা। তাহলে বুঝতে পারছো, তাহলে গ্যাগটা মেইনলি কি একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, স্পেশাল টাইপ অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। গ্যাগ কত প্রকার আছে, 6 প্রকার আছে। সেটা কি, হায়ালুরোনিক অ্যাসিড, ডারমাটান সালফেট, কন্ড্রয়েটিন সালফেট, কেরাটান সালফেট, হেপারান সালফেট, হেপারিন। তো এই 6টার নাম মুখস্থ করতে হবে অবশ্যই, কারণ এটা স্যার ম্যাডামরা জিজ্ঞেস করে যে কী কী তোমার গ্লাইকোজামিনোগ্লাইকান আছে, 6টারই নাম বলো। তো 6টার নামই মুখস্থ করবা। এখন আসি এটা কোথায় কোথায় থাকে। হায়ালুরোনিক অ্যাসিড এটা থাকে হচ্ছে কানেকটিভ টিস্যুতে, সাইনোভিয়াল ফ্লুইডে। সাইনোভিয়াল ফ্লুইড মানে যে সাইনোভিয়াল জাংশন যেখানে আমাদের থাকে বডিতে, সেখানে তার মাঝখানে কিছু ফ্লুইড থাকে, সেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। ডারমাটান সালফেট কোথায় থাকে, ডার্মিস বুঝতে পারছো স্কিন রিলেটেড কিছু, তো সেই স্কিন ব্লাড ভেসেল। কন্ড্রয়েটিন সালফেট এটা থাকে কার্টিলেজ, বোন, টেন্ডনে। কেরাটান সালফেট থাকে কার্টিলেজ, কর্নিয়াতে।
এটা তোমরা একটা ছন্দ দিয়ে মুখস্থ রাখতে পারো। সিসিকে একটা প্রোটিন তোমরা জানো না? তো সি দিয়ে কার্টিলেজ, সি দিয়ে কর্নিয়া, কে দিয়ে কেরাটন সালফেট। হেপারান সালফেট থাকে সেল সারফেস বেসমেন্ট মেমব্রেনে, আর হেপারিন থাকে হচ্ছে মাস্ট সেলে। তো এই ছকটাও তোমরা মুখস্থ করবা, এটা লাগে আমাদের। এবার আসি গ্যাগের প্রপার্টি কী কী আছে। গ্যাগগুলা হাইলি নেগেটিভ চার্জড, মানে এখানে অনেকগুলো নেগেটিভ চার্জ থাকে, ভেরি মাস স্লিপারি। তো স্লিপারি কেন? কারণ জানো নেগেটিভ চার্জ যখন আছে একটা আরেকটাকে বিকর্ষণ করবে, এই জন্য এটাকে স্লিপারি হয়ে যায়। মানে বিকর্ষণ করতে করতে এটা মানে কী হলে, মানে মনে করো তোমার হাতে কোনো একটা জিনিস আছে, সেটা তোমার হাতের স্কিনকে বিকর্ষণ করছে, তাহলে কি সেটা তোমার হাত থেকে ফসকে চলে যাবে, এমন একটা স্লিপারি মনে হবে তোমার কাছে। তো এরকম একটা বিষয়। হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ হোল্ডিং লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটারে যেহেতু কিছু পজিটিভ চার্জ থাকে, যেমন জানো তো কি ওএইচ থাকে, এখানে কি হাইড্রোজেনটা একটু পজিটিভ থাকে না, তো এই জন্য এটা যেহেতু নেগেটিভ চার্জ কিছু ওয়াটার হোল্ড করতে পারে। ভিসকাস মানে জেলি লাইক এটা থাকে। অ্যাজ দ্য গ্রাউন্ড সাবস্টেন্স দে আর অ্যাসোসিয়েটেড উইথ বোন, কার্টিলেজ, ইলাস্টিন, কোলাজেন। এখানে তোমরা যখন জেনারেল অ্যানাটমিতে বোনস পড়বা বা কার্টিলেজ পড়বা, ওকে, তখন জানবা বোনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেল থাকে বোনে কিছু, আর একটা থাকে ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সের ওপরই সেলগুলা থাকে, মানে ম্যাট্রিক্সের মধ্যেই ঘুরে বেড়ায়। তো এই ম্যাট্রিক্সটা ফর্ম করে এই আমাদের গ্যাগ। তো এই জন্য এটা বোন, কার্টিলেজ, ইলাস্টিন অ্যান্ড কোলাজেন ফাইবারের সাথে এটা অ্যাসোসিয়েটেড। এগুলো গ্যাগ না থাকলে এগুলো তৈরি হতে পারতো না কখনোই। এখন আমরা এটাকে মিউকোপলিস্যাকারাইড বলি। তো মিউকো থেকে তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় আসবে সবার, মিউকাস। আসলে এটা মিউকাসের একটা উপাদান, এই জন্য এটাকে মিউকোপলিস্যাকারাইড বলা হয়। মিউকাস যে পিচ্ছিল থাকে এর কারণেই গ্যাগই। দেহে যত জায়গায় পিচ্ছিল উপাদান থাকে সবগুলোই এই গ্যাগ, এটা একটা জিনিস মাথায় রাখবা। যেমন কি তোমরা মিউকাস তো বললামই, সাইনোভিয়াল ফ্লুইডটাই কিন্তু একটু মানে জেলি লাইক, এটা কিন্তু এরকম স্লিপারি একটা জিনিস। তো এই জন্য আমি বললাম যেখানে যেখানে স্লিপারি জিনিস আছে সেগুলো সবই গ্যাগ। এখন আসি স্ট্রাকচার অফ গ্যাগ। স্ট্রাকচার কি? এখানে আমি আগেই বলেছি লং আনব্রাঞ্চড। এই দেখো এইগুলো হচ্ছে গ্যাগ, ওকে। কন্ড্রোইটিন সালফেট, তারপরে হায়ালুরোনিক অ্যাসিড, এখানে দেখো কত বড় লম্বা, এটা একটা হায়ালুরোনিক অ্যাসিড। তো হায়ালুরোনিক অ্যাসিড দেখছো কত লম্বা এটা, কিন্তু এখানে কিন্তু কোনো ব্রাঞ্চ নাই, এগুলো কিন্তু ব্রাঞ্চ নাই, এগুলো আলাদা জিনিস, কোর প্রোটিন এগুলো বলছি আমি একটু পরেই। তো এগুলো দেখো কোনো কিন্তু ব্রাঞ্চ নাই, প্লাস এগুলো যদি খেয়াল করো এগুলো কিন্তু কোনো ব্রাঞ্চ নাই, তো এই জন্য লং আনব্রাঞ্চড। হেটেরোপলিস্যাকারাইড, অবশ্যই হেটেরোপলিস্যাকারাইড, কারণ কি ইউরেনিক অ্যাসিড, অ্যামিনো সুগার আছে, তো অ্যামিনো সুগারের মধ্যে কি আবার অ্যামোনিয়া আছে, এই জন্য কিন্তু এটা হেটেরোপলিস্যাকারাইড। দে ক্যারি সালফেট গ্রুপ এক্সেপ্ট হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে গ্যাগে শুধুমাত্র হায়ালুরোনিক অ্যাসিড ছাড়া সবগুলোতেই সালফেট গ্রুপ থাকে। দ্য পলিমার ইজ লিঙ্ক টু কোর প্রোটিন। এই দেখো এইটা হচ্ছে কোর প্রোটিন, পলিমারটা কোর প্রোটিনের সাথে লিঙ্ক থাকে। এইগুলো যেমন আছে কোর প্রোটিনের সাথেই কিন্তু লাগানো আছে, তো এই জন্য এটা প্রোটিওগ্লাইকান, মানে কোর প্রোটিনের সাথে যখন গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট পার্ট থাকে সেটাকে বলা হবে প্রোটিওগ্লাইকান। এটা হচ্ছে ব্রাশ বোতল অ্যাপিয়ারেন্স। এটা কেমন দেখাচ্ছে? একটা ব্রাশ বোতলের মতো না, ব্রাশ পরিষ্কার করা বোতলের মতো লাগছে না? তো এই জন্য এটা একটা ব্রাশ বোতল অ্যাপিয়ারেন্স, ওকে। প্রোটিওগ্লাইকানস লিঙ্ক টু হাইলোরিক অ্যাসিড কল্ড লিঙ্ক প্রোটিন। এইখানে দেখো এইগুলো হচ্ছে লিঙ্ক প্রোটিন। তো এই লিঙ্ক প্রোটিনগুলো এই যে প্রোটিওগ্লাইকানের সাথে হাইলোরিক অ্যাসিডের সাথে যোগ আছে, এটা হচ্ছে হাইলোরিক অ্যাসিড, আর এই পুরোটুকু মিলে একটা প্রোটিওগ্লাইকান। তাহলে প্রোটিওগ্লাইকানটা কিসের হাইলোরিক অ্যাসিডের সাথে কিসের সাথে যুক্ত? লিঙ্ক প্রোটিনের মাধ্যমে। এখন আসি গ্লাইকোপ্রোটিন, প্রোটিওগ্লাইকান, এই দুটো নিয়ে আমরা বারবার কথা বলছি। এই দুটা মেইনলি প্রোটিন অংশের পড়া, বাট আমি একটু এখানে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য একটু আলোচনা করছি। গ্লাইকোপ্রোটিনটা কি? গ্লাইকোপ্রোটিন ইজ এ প্রোটিন দ্যাট হ্যাজ শর্ট ব্রাঞ্চড অলিগোস্যাকারাইড চেইনস কোভালেন্টলি অ্যাটাচড টু ইট। মানে বিষয়টা হচ্ছে দুইটাই প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট। গ্লাইকোপ্রোটিনটাও একই জিনিস, প্রোটিওগ্লাইকানটাও একই জিনিস, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এখানে গ্লাইকোপ্রোটিনে দেখো কার্বোহাইড্রেট পার্টটা 1 থেকে 10%, মানে কার্বোহাইড্রেট যদি কম হয় তাহলে সেটা হবে গ্লাইকোপ্রোটিন, আর কার্বোহাইড্রেট যদি বেশি হয় তাহলে সেটা হবে প্রোটিওগ্লাইকান। আরেকটা কী ডিফারেন্স? গ্লাইকোপ্রোটিনের ক্ষেত্রে যে কার্বোহাইড্রেট পার্টটা থাকে সেটা হবে অলিগোস্যাকারাইড, ঠিক আছে, আর প্রোটিওগ্লাইকানের ক্ষেত্রে এটা হবে গ্যাগ। একটু আগে যে গ্যাগ পড়লাম সেই গ্যাগই, আশা করি বুঝতে পারছো। তাহলে গ্লাইকোপ্রোটিন আর প্রোটিওগ্লাইকানের মধ্যে ডিফারেন্স কি? দুইটাই প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, শুধুমাত্র কার্বোহাইড্রেট পার্টটা যদি কম হয় সেটা হবে গ্লাইকোপ্রোটিন, আর কার্বোহাইড্রেট পার্টটা বেশি হলে সেটা হবে প্রোটিওগ্লাইকান। আরেকটা কি ডিফারেন্স? কার্বোহাইড্রেটে যে গ্লাইকোপ্রোটিনে যে কার্বোহাইড্রেট পার্টটা থাকবে সেটা হবে অলিগোস্যাকারাইড, আর প্রোটিওগ্লাইকানে যে কার্বোহাইড্রেট পার্টটা থাকবে সেটা হবে গ্যাগ। আশা করি বুঝতে পারছো। আর এর এক্সাম্পলগুলো পড়বা অ্যান্টিবডিজ, হরমোন, সেল সারফেস রিসেপ্টর, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন।
আর কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এগুলো আছে প্রোটিওগ্লাইকান। এখন আসি কম্পোনেন্টস অফ গ্যাগ। কম্পোনেন্ট মানে কি, গ্যাগ কী কী দ্বারা ফর্ম হয়, তাহলে তোমরা যদি এই ফিগারটা মাথায় থাকে অবশ্যই তোমরা দেখতে পারবে কী কী থাকে। প্রথমত আমি বলেছি গ্যাগ কী দিয়ে ফর্ম হয়, অ্যামিনো সুগার আর ইউরেনিক অ্যাসিড, তাহলে এই দুটো ফার্স্টে অবশ্যই লিখতে হবে। এখানে দেখো তো আর কি আছে, একটা কোর প্রোটিন আছে, তাই না, তাহলে কোর প্রোটিন। আরেকটা কী আছে, প্রোটিওগ্লাইকান আছে, আর কী আছে, লিঙ্ক প্রোটিন আছে এখানে, তো লিঙ্ক প্রোটিন সেই, তাহলে এইগুলো নিয়ে গ্যাগ তৈরি। এখন আসে ওকারেন্স, মানে কোথায় কোথায় এটা থাকতে পারে গ্যাগ, কী কী থাকে, কোথায় কোথায় ইসিএমে থাকতে পারে, মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, সাইনোভিয়াল ফ্লুইডে, ভিট্রিয়াস হিউমার অফ আই, কার্টিলেজ, আর্টারিয়াল এইসব জায়গায় থাকতে পারে। ফাংশন কি, প্রথমে তো কি মেজর কম্পোনেন্ট অফ ইসিএম, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, মানে যেটা ম্যাট্রিক্স থাকে যে কোনো জায়গায় বনে থাকতে পারে, কার্টিলেজে থাকতে পারে, সব জায়গায় যত ম্যাট্রিক্স আছে সবগুলো ফর্ম করে গ্যাগ। তারপরে কি হাইলুরিনিক অ্যাসিড অক্স এজ এ লুব্রিকেন্ট, এটা কোথায় থাকে, সাইনোভিয়াল স্পেসে থাকে জানছি আমরা, তো সেখানে এটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আর কি করে, শক অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করে। ইটস গিভস ইলাস্টিসিটি টু দ্য সাবস্টেন্স, যেমন কার্টিলেজে। হেপারিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টিকোয়াগুলেট, এটা তো জানোই তোমরা, হেপারিন কী কী ছিল, ওই যে একটা সূত্র ছিল, আমি ভুলে গেছি অ্যান্টিকোয়াগুলেন্টের, তার মধ্যে কিন্তু হেপারিন ছিল। কেরাটন সালফেট কী করে, কর্নিয়াটা ট্রান্সপারেন্ট রাখে, এটা কিন্তু কর্নিয়া থাকে, সিসিকে আমরা সূত্র পড়েছিলাম, কার্টিলেজ, কর্নিয়া, কেরাটন সালফেট, তো কর্নিয়াকে এটা ট্রান্সপারেন্ট রাখে। হেপারান সালফেট কী করে, এটা কম্পোনেন্ট অফ বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন এটা কি তোমরা হয়তো নাও জানতে পারো। তোমরা যে আমরা জানি এপিথেলিয়াম থাকে, লাইনিং এপিথেলিয়াম, তো এপিথেলিয়ামটা একটা মেমব্রেনের ওপর একটা বেস থাকে তাদের, এই বেস এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। ওকে, তো এই যে এপিথেলিয়ামের যে বেসটা থাকে এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। ডারমাটন সালফেট এটা কি, এটা কোথায় থাকে, স্কিনে থাকে, ব্লাড ভেসেলে থাকে, আর হার্ট ভালভে থাকে। তাহলে ডারমাটন সালফেট না থাকলে এগুলো কি ফর্ম হতো না, হতো না। এটাও একটা এর ইম্পর্টেন্ট ফাংশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সকলের ভালো লাগছে। সকলে ভালো লাগলে লাইক করো, কী বিষয়ে আরও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে ভবিষ্যতে আরও ভিডিও আমি আপলোড দেবো সেগুলো যাতে তোমরা সহজে পেতে পারো। তো সকলকে আবারও ধন্যবাদ, স্টে সেফ।